নমস্কার। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। কি সবাই ভালো আছেন তো? উৎসব মরশুম মোটামুটি শেষ হয়ে গেছে। এখন মনের মধ্যে একটা শূন্যতা, আবার পরবর্তী উৎসবের প্রতীক্ষা। আসুন এই ফাঁকে আমরা একটা গল্প শোনা যাক। আজ সন্ধ্যায় আপনাদের জন্য আমি আবার নিয়ে এসেছি একটি স্বরচিত অলৌকিক গল্প। যেমন প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7টায় আসি আপনাদের সামনে, ঠিক তেমনিভাবেই আজও একটি অলৌকিক গল্পের উপহার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গল্পটির নাম অদৃশ্য আঁচলের ছায়া। আসুন তবে শুরু করা যাক। গল্প নিবেদনের আগে আপনাদেরকে অনুরোধ করি, যারা এখনো আমার চ্যানেলটিতে নিয়মিতভাবে আসছেন না, তাদের যদি আমার গল্প ভালো লাগে তবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম গল্প নিয়মিতভাবে শুনতে থাকুন। আসুন তবে গল্পটি শুরু করা যাক। গল্পের নাম অদৃশ্য আঁচলের ছায়া। সেদিন রবিবার, ছুটির দিনের আমেজে সবাই কলরব করছে। বিরাট ওভেল শেপের ডাইনিং টেবিলটার চারপাশ জুড়ে খেতে বসেছে ওরা 3 ভাই বোন, 2 বউ আর 1 জামাই, সঙ্গে ওদের 3 ছেলে মেয়ে। কাজের মাসি শান্তাদি সবাইকে খাবার পরিবেশন করে চলেছে। সব ভালো ভালো পদ রান্না হয়েছে আজ। ইলিশ মাছের পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই। আনন্দে কলরব করতে করতে খাচ্ছে ওরা। হঠাৎ ঠং করে একটা শব্দ হলো। সবাই চমকে উঠে দেখলো বড় একটা কাঁসার বাটি ভর্তি শুক্তো ঠিক টেবিলটার মাঝ মধ্যিখানে বসানো। কে বসালো এটা, আর কিভাবেই বা বসালো সবার চোখকে ফাঁকি দিয়ে? আর তাছাড়া শুক্তো রান্না তো আজ হয়নি। রান্না করা ছিল ফ্রিজে, কিন্তু আজ হয়নি। এত আমিষ রান্নার মধ্যে শুক্তো রাঁধলে কেউ পাতে পারত? সব তুলে রাখতে হতো ফ্রিজে। শুক্তো যে খেত আর রাঁধতে ভালোবাসতো, সেই মানুষটাই তো আজ আর নেই। হ্যাঁ, আজ 1 মাস হতে চলল মাধুরী দেবী মারা গেছেন। তার ঘাট, শ্রাদ্ধ ইত্যাদি উপলক্ষে 2 ছেলে মেয়ে এসেছে ব্যাঙ্গালোর আর দিল্লি থেকে। দুজনেই দিন 15 করে ছুটি নিয়ে এসেছে। আগামী পরশু ওরা সবাই চলে যাবে। একজন যাবে প্লেনে, একজন ট্রেনে। আজ তাই সবাই একসঙ্গে বসে একটু জমিয়ে খাওয়া দাওয়া চলছে। আবার কবে সবাই এক জায়গায় হবে তার তো কোনো ঠিক নেই। কিন্তু তার মধ্যে হঠাৎ এসব আবার কি? শান্তাদি, এটা কি করে এলো এখানে? কে রাখলো বলো তো? বাড়ির বড় ছেলে সায়কের বউ ইতু বলে উঠল কথাটা। শান্তা কিছু না বলে বাটিটা নিঃশব্দে তুলে নিয়ে রান্নাঘরে রেখে এলো। বলল, ও কিছু নয় বড় বৌদি, আমারই মনের ভুল। হয়তো ভুল করে কখন রেখে গেছি। আপনারা খান। এবার খাসির মাংসটা আনি তাহলে বৌদি। ইতু আর এসা সমস্যারে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনো আনো। শান্তা এ বাড়ির কাজের মেয়ে। মায়ের বয়স হয়েছে, বৌদি একা সব দিক পারে না। তাই সায়ক আর এসা, মাধুরীর প্রবাসী 2 ছেলে মেয়ে, সব সময় খুবই চিন্তায় থাকত। তাই একে তাকে বলে বলে শেষে চেনা পরিচিতের মধ্যে এই মেয়েটাকে পাওয়া গিয়েছিল সর্বক্ষণ মাধুরীর কাছে থাকবার জন্য। এ বাড়িতে এসেছিল শান্তা, সে আজ প্রায় 1 যুগ হয়ে গেল। এই দীর্ঘ সময় মাধুরীর ছায়াসঙ্গী হয়েছিল শান্তা। মা বলেই ডাকত মাধুরীকে শান্তা। স্বামী মারা গেছে তারও। বাপের বাড়ি ভাইরা সবাই পৃথক। বিধবা বোনের কোনো দায়িত্ব কেউ নিতে চাইল না। দিন রাত ছুতোয় নাতায় অশান্তি চেঁচামেচি লেগেই ছিল। ঠিক এই সময়েই মাধুরীর বাড়ির কাজটা পেয়ে যেন বেঁচে গিয়েছিল শান্তা। আর একটু মাটন দাও না শান্তাদি, বাড়ির জামাই ঋষি বলে উঠল। দি জামাইবাবু, ভালো হয়েছে রান্না? শান্তার প্রশ্ন শুনে চোখ বন্ধ করে হাড় চুষতে চুষতে ঋষি বলল, উহ, দারুণ, একদম একঘর।
এসা, তুমি শিখে নিও প্রিপারেশনটা। শান্তা রান্নাঘরে চলে গেল। শুক্তো সমেত বড় বাটিটা ফ্রিজে তুলে রাখতে গিয়ে স্পষ্ট দেখতে পেল শান্তা ফ্রিজের ওপাশটায় দেয়ালের সঙ্গে সাঁটিয়ে দাঁড়িয়ে আছেন তিনি, মুখে এক রাশ বিরক্তি। শান্তা চমকে উঠল। আবার আবার এসেছেন মা? চলে গিয়েও যেতে পারছেন না কেন? একেই কি বলে মায়ার বাঁধন? ওহো, বড় কঠিন বাঁধন। হ্যাঁ, সত্যিই বড় কঠিন। নিজের হাতে গড়ে তোলা সংসারের মায়া কাটানো খুব সহজ নয়। যে সংসারের সর্বময়ী করতেছিলেন একদিন, সেই সংসারে আজ আর কোথাও তিনি নেই। অন্য কারো কথায় সবকিছু চলছে আজ। এটা সহ্য করা সত্যিই বেশ কঠিন। এ বাড়ির কেউ আর তাকে মনে করে না। তার আর কোনো ভূমিকা নেই কোথাও। সংসারে কোনো গুরুত্ব নেই তার পছন্দ অপছন্দের। এই কঠিন বাস্তবটাকে হজম কি সবাই করতে পারে? পারে না। যিনি সংসারে যত বেশি জড়িয়েছিলেন, তার কষ্ট ঠিক ততটাই বেশি। শান্তার মনে পড়ে গেল মাত্র কয়েকদিন আগের কথা। রান্নাঘরের কোণে বসে বড় বঁটিতে মস্ত ইলিশ মাছখানা কাটতে কাটতে হঠাৎ ঈশা দিদির দিকে চোখ পড়ে গিয়েছিল শান্তার। এ বাড়ির একমাত্র মেয়ে ঈশা দিল্লির কোন একটা স্কুলের দিদিমণিগিরি করে। ঈশার দিকে চোখ পড়তেই চমকে উঠেছিল শান্তা। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। এ কি, কে দাঁড়িয়ে আছে ওখানে? ঈশার ঠিক পিছনে দু চোখে রাগ আর বিরক্তি নিয়ে শাসানির ভঙ্গিতে তাকিয়ে আছেন মা মাধুরী দেবী। শান্তার চোখে ভয় আর বিস্ময় দেখে ঈশা বলল, কি হয়েছে শান্তাদি? অমন চোখ বড় বড় করে কি দেখছো আমার দিকে? শান্তার হঠাৎ মনে পড়ে গেল, মা তো পই পই করে বলতেন, ইলিশ মাছ কাটার আগে ভালো করে ধুয়ে নিবি, কাটার পরে ধুলে সব তেল বেরিয়ে যায়, জানিস না? শান্তা তাড়াতাড়ি উঠে সিংহের কাছে গিয়ে আঁশ সমেত মাছটা ভালো করে ধুতে লাগলো। ধুতে ধুতেই একবার আর চোখে তাকিয়ে দেখে নিল ঈশার পিছনে। না, এখন আর আবঝা ছায়ামূর্তিটাকে দেখা যাচ্ছে না। আর গতকাল সন্ধ্যাবেলার ঘটনাটা, যে যাই বলুক সেটাও যে উনিই ঘটিয়েছেন তা শান্তা হলপ করেই বলতে পারে। সন্ধ্যাবেলা এক রাশ নতুন শাড়ি আর প্যান্ট শার্টের পিস নিয়ে আলমারিতে তুলে রাখতে যাচ্ছিল বড় বৌদি ইতু। হঠাৎ সবগুলো প্যাকেট হাত থেকে পড়ে মেঝেয় ছড়িয়ে গেল, আর বড় বৌদির একগাছি চুল কেমন করে যেন আটকে গেল আলমারির পাল্লার ফাঁকে। কিভাবে যে আটকালো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু খোলাও যাচ্ছে না। ঠিক যেন মনে হবে কেউ চুলের গোছা হাতের মুঠিতে ধরে রেখেছে বৌদির। শেষে চিৎকার করে ডাকতে লাগলো ইতু বৌদি, শান্তাদি, ও শান্তাদি, শিগগির এসো একবার, দেখো আমার চুলটা কিসে আটকালো, কিছুতেই খুলতে পারছি না। চিৎকার শুনে ছোট বৌদি চিনু ছুটে এলো। ও একবার পাল্লাটায় হাত দিতেই কিরকম আপনা আপনি খুলে গেল চুলের গুছি। কিন্তু চিনু তো অবাক। মেঝেতে তখন নতুন জামা কাপড়ের প্যাকেটগুলো ছড়ানো, এতগুলো নতুন শাড়ি আর প্যান্ট শার্টের পিস। এসব কোথা থেকে এলো দিদি ভাই? শপিংয়ে গিয়েছিলে বুঝি? কখন গেলে? কই দেখিনি তো। আমায় ডাকতে পারতে, আমিও যেতাম সঙ্গে। আমার শপিং করতে খুব ভালো লাগে। অগত্যা ইতু আমতা আমতা করে বলল, না রে ছোট, শপিংয়ে যায়নি। এইগুলো সব যারা শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে এসেছিলেন তাদের দেয়া। নে দেখ তোর কি কি পছন্দ। জিনিসগুলো এদিক ওদিক ছড়ানো আছে দেখে আমি আলমারিতে গুছিয়ে তুলে রাখছিলাম। শান্তা জানে আসলে ইতু বৌদি সবগুলোই নিজের কাছে রেখে দেবার তালে ছিল, কিন্তু মায়ের চোখ এড়াতে পারল না। মা তো সব সময় 3 ছেলে মেয়েকে সবকিছু সমান ভাগ করে দিয়ে এসেছেন। শান্তা দেখল ছোট বৌদি চিনু ঈশা দিদিকে ডেকে নিয়ে এলো। বলল, এসো ঈশা, তুমি সবার ছোট, আমাদের আদরের ছোট বোন। তোমার যেটা যেটা ভালো লাগে তুমি আগে বেছে নাও, বাদ বাকি আমরা নেব।
ওরা 3 ননদ ভাজে যখন হাসি মুখে জামা কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছিল, তখন শান্তা পরিষ্কার দেখতে পেয়েছে এশা দিদির পিছনে ওই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছেন। শুধু শান্তাই কেন দেখতে পায়? আর কেউ তো কিছু দেখতে পায় না। তাও শান্তার জন্ম থেকেই ডান চোখে দৃষ্টি নেই। দেখলে অবশ্য বাইরে থেকে কিছু বোঝা যায় না, স্বাভাবিক খোলা চোখ। শ্বশুরবাড়ির লোকও দেখতে এসে কিছুই বুঝতে পারেনি। যখন বুঝতে পারলো তখন এক কাপড়ে তাড়িয়ে দিল। এমনকি বিয়ের গয়নাগাটিগুলো পর্যন্ত ফেরত দিল না। শাশুড়ি বলল, বউ ভাতে লোক খাওয়াতে আমার খরচ হয়নি বুঝি? তোর বাপ লুকিয়ে কানা মেয়ে গছিয়ে দিয়েছে, আমার ছেলের আবার বিয়ে দেব, তখন ওই গয়নাগুলো লাগবে। শান্তা কোনো প্রতিবাদ করেনি। কি করে করবে? বাপ অসুখে শয্যাশায়ী, মা বোকাশোকা ভালো মানুষ, ছেলেদের সংসারে মাসপালায় খায়। 4 ছেলে 3 মাস 3 মাস করে মা বাবাকে রাখে। শান্তার দায়িত্ব কেউ নিল না। কিন্তু সেসব নিয়ে শান্তার মনে কোনো দুঃখ নেই আর। এ বাড়ির মা তাকে সব দুঃখ ভুলিয়ে দিয়েছিলেন। বুকে টেনে নিয়েছিলেন তিনি অভাগী শান্তাকে। নিজের মেয়ের থেকেও বোধহয় বেশি ভালোবাসতেন। ভাবতে ভাবতে 2 চোখ ছাপিয়ে জল ভরে এলো শান্তার। ও শান্তাদি, আর কিছু আছে নাকি? জামাইবাবু কথাটি বলা মাত্র শান্তা আড়ালে চোখ মুছে বলল, আছে তো জামাইবাবু, জলপাইয়ের চাটনি, মা খুব ভালোবাসত, সেটাই করেছি। দেখুন তো খেয়ে, মায়ের মতো অবশ্য হয়নি। সঙ্গে সঙ্গে বড় বৌদি বলে উঠল, না না, ওটা থাক, তুমি আমার তৈরি কাঁচা আমের চাটনিটাই দাও শান্তাদি। 350 টাকা কেজি কাঁচা আম, অফ সিজনের জিনিস তো, ওটাই দাও তুমি। শান্তা ফ্রিজ খুলে আমের চাটনির বাটিখানা বের করতে হঠাৎ কোথা দিয়ে কি যে হলো, বাটিখানা আচমকা হাত থেকে পড়ে গেল। বড় বৌদির অত স্বাদের আমের চাটনি, অত দামের জিনিস, সবটাই গেল নষ্ট হয়ে। হায় হায় করে উঠল সবাই। আর শুধু কি চাটনিটুকুই গেল, সঙ্গে বনচায়নার অমন সুন্দর কাজ করা বড় বোলখানাও তো গেল। বড় বউ ইতু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে সামলে নেবার চেষ্টা করলো, কিন্তু চোখ থেকে তার আগুন ঝরছে আর গলায় ঝরছে রাগ আর চাপা কান্না। কি আরম্ভ করেছো কি তুমি শান্তাদি? তোমাকে দেখছি এবার ছুটিই দিয়ে দিতে হবে। এটা আনতে ওটা আনছো, কি বলতে কি বলছো, সামান্য একটা বাটি ফ্রিজ থেকে বের করে আনতে পারলে না, ঠিক ভেঙে ফেললে। তুমি জানো কত খুঁজে খুঁজে ওই বাটিটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে, কত দাম ওর। এসা বলল, সত্যি গো বৌদি, কি সুন্দর দেখতে ছিল বাটিটা, একদম রেয়ার কালেকশন। আর পাবো না রে, অনেক ঘুরে ঘুরে কিনেছিলাম। এদিকে জামাই সহ ছেলেরা হাত তুলে বসে আছে চাটনির জন্যে। হেভি খাওয়ার পর একটু ডেজার্ট না হলে কি চলে? কেমন যেন খচখচ করে মনের মধ্যেটা। ছোট বউ চিন্ময়ী ওরফে চিনু পরিস্থিতি সহজ করার জন্য বলে উঠল, ও শান্তাদি, তুমি যে জলপাইয়ের চাটনির কথা বলছিলে না, সেটাই আপাতত দাও না, এরা তো দেখছি চাটনি না খেয়ে উঠবেই না। শান্তা বাটিটা অসাবধানে ভেঙে ফেলায় মরমে মরেছিল। তাড়াতাড়ি বাথরুম থেকে মপারটা এনে ভাঙা কাঁচের টুকরোগুলো সমেত চটচটে আমের চাটনি টেনে পরিষ্কার করতেই ব্যস্ত ছিল সে। স্বাদের চাটনির এই অবস্থা দেখে বড় বউ ইতু বাঁ হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। বড় ছেলে সায়ন বলল, নাও নাও, অত ভেঙে পড়বার কিছু নেই, অসাবধানে পড়ে গিয়েছে, কি আর করা যাবে, ছেড়ে দাও। কিন্তু ইতু সহজে ছেড়ে দেবার পাত্র নয়। ঝাঁঝিয়ে বলে উঠল, না না, সবকিছু এরকম ছেড়ে দেওয়া যায় না, বুঝলে? শান্তাদির কাজকর্ম চলন বলন সবকিছু আজকাল যেন কেমন হয়ে গেছে। এতদিন তোমার মায়ের বকলময় কর্তৃত্ব চালিয়ে গেছেন উনি, এখন তো তিনি নেই, রাত দিনের লোকের আর কোনো দরকার নেই, মিছিমিছি একগোছা টাকা খরচা। ছোট বউ চিনু বলল, মিছিমিছি বলছো কেন দিদি ভাই? এই এতগুলো রান্না তুমি একলা হাতে করতে পারতে। আছে শান্তাদি, থাক না,
আর তোমারও তো বয়স হচ্ছে, একটা হেল্পিং হ্যান্ড না হলে। আরে ছাড়ো তো, নিকুচি করেছে হেল্পিং হ্যান্ডের। ইতু ফোঁস করে উঠল। আসলে শান্তাকে কোনো দিনই ভালো নজরে দেখেনি ইতু। ও এসে থেকে শাশুড়ির সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় ইতুর খবরদারি করার সুযোগ রইল না। শখের জিনিস, খাবার দাবার, যখন যা দরকার ছেলেরা টাকা দিত বুড়ির হাতে, আর বুড়ি শান্তাকে দিয়ে আনিয়ে নিত। কোনো কিছুতেই বড় বৌমার উপর নির্ভরশীল ছিলেন না মাধুরী। তার উপর শান্তাকে দিয়ে সব দিকে নজরদারি চালানো, এটাও তো অসহ্য। কেমন যেন গুপ্তচর মনে হতো শান্তাকে। শান্তা না থাকলে স্রেফ একটা ঠিকেজি রেখে দিলেই ব্যাস, নিরঙ্কুশ স্বাধীনতা। আর কি আর এমন কাজ? মেয়ে তুন আর বছর 3 বাদেই পড়তে চলে যাবে বাইরে। দুটি মাত্র মানুষের কি আর কাজ? এসা জলপাইয়ের চাটনি তৃপ্তি করে খেতে খেতে বলল, তুমি যদি শান্তাদিকে নাই রাখো বড় বৌদি, তবে আমি ওকে আমার কাছে নিয়ে গিয়ে রাখি। সারাদিন স্কুল করে আর কিচেনে ঢুকতে ইচ্ছা করে না জানো। ওহ, দারুণ বানিয়েছ কিন্তু চাটনিটা শান্তাদি। মনে হচ্ছে ঠিক যেন মায়ের হাতের চাটনি খাচ্ছি। ওহ, অসহ্য। বুড়ি মরে গিয়েও রেহাই দেয়নি। ইতু বিরক্ত হয়ে উঠে বলল টেবিল থেকে। বেসিনে মুখ ধুতে মনে মনে গজগজ করতে লাগলো বড় বউ ইতু। একটা কথার কথা বলেছে, অমনি সত্যি শান্তাকে ও ছেড়ে দেবে নাকি? এতটাই বোকাই তো। এ বাজারে শান্তার মতো একটা সবসময় লোক রাখতে গেলে 15-20 হাজারের কমে হবে। তাও তাদের 1000টা বায়না, মাসে 4 দিন ছুটি। শান্তার কোনো ছুটি ছাটা নেই, বায়না নেই, মুখে মুখে তর্ক নেই। তবু 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 ওকে কেন যেন অসহ্য মনে হয় ইতুর। মনে হয় শান্তা যেন শাশুড়ির ছায়া। পরের দিন ভোরেই এরশাদের ফ্লাইট। সবাই ভীষণ ব্যস্ত। রাত 3টে থেকেই শুরু হয়ে গেছে গোছগাছ, বাঁধা ছাদা। ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে উবের। একটার পর একটা লাগেজ 3 তলা থেকে নামানো হচ্ছে। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে এসা। মাগো, চলে যাচ্ছি। এই প্রথম তুমি জড়িয়ে ধরলে না, চুমু খেলে না মাথায়, বললে না আবার কবে আসবি। আবার কবে আসবো জানি না মা। কি হবে আর এসে, তোমাকে তো দেখতে পাবো না মা। তুমি যে নেই, কোথাও নেই আর। কিন্তু শান্তা স্পষ্ট দেখতে পেল এশার ঠিক সামনে এসে দাঁড়িয়ে আছেন মাধুরী। চোখে বেদনা। শান্তা বলল, কেঁদো না এশা দিদি, মা তোমার কাছেই আছেন। তুমি দেখতে পাচ্ছ না, এই যা। তুমি দেখতে পাচ্ছ শান্তাদি? শান্তা বলল, পাচ্ছি গো দিদি। কাউকে বলো না যেন, ভয় পাবে, চেঁচামেচি করবে। মা যে তোমাকে আশীর্বাদ করছেন দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। ও ঘর থেকে এবার এশার বর তাগাদা দিয়ে বলে উঠল, আর দেরি হলে কিন্তু ফ্লাইট মিস করবো এশা। চলো এবার। এশা শেষবারের মতো মায়ের রজনীগন্ধার মালা পরা ছবিতে প্রণাম করে বেরিয়ে এলো। হাজার হোক, ছোট বোন তো, চলে যাচ্ছে। কতদিন পরে আবার দেখা হবে তার ঠিক নেই। বড়দা, ছোটদা, ছোট বৌদি সবাই চলল এয়ারপোর্টে বিদায় দিতে। শান্তা দাঁড়িয়েছিল একধারে, মুখখানি মলিন করে। এশা গিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, তুমিও চলো শান্তাদি, যেতেই হবে তোমায়, না বললে শুনবো না। শান্তা আর কি করে, যে কাপড়ে ছিল সেই কাপড়েই চলল। বলল, আমি কিন্তু গাড়ি থেকে নামবো না দিদি। এশা তাইতেই রাজি। এশা বসলো শান্তার পাশে। যেতে যেতে এশা বলল, মাকে তুমি যে কি যত্ন করেছো শান্তাদি, আমি সব জানি। মা সব বলেছে ফোনে। বড় বৌদির কথায় তুমি কিছু মনে করো না গো। তোমার কোনো অসুবিধে হলে আমাকে শুধু ফোন করে দিও, কেমন? শান্তা কথা বলতে পারে না, নিঃশব্দে মাথা নাড়ে। এদিকে বাড়িতে তখন অন্য নাটকের একটা দৃশ্য শুরু হয়ে গেছে। সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে নিজের বেডরুমের দরজা লাগিয়ে ইতু শুয়ে পড়েছিল বিছানায়। বকেয়া ঘুমটুকু পুষিয়ে না নিলে তার আবার মাথা ধরে।
এতক্ষণ পাশের ঘরে বিছানায় মরার মতো ঘুমের ভান করে পড়েছিল মেয়ে তুন। সায়ক আর ঋতুর একমাত্র মেয়ে, ক্লাস 9-এ পড়ে। সবাই চলে যেতেই মোবাইলে মেসেজ দিল সে। সঙ্গে সঙ্গে টুং শব্দে ফিরে এলো মেসেজের উত্তর। তুন বিছানা ছেড়ে উঠে চট করে একটা ড্রেস পরে নিল, মুখে এঁটে নিল মাস্ক, মাথায় জড়িয়ে নিল ওড়না, চোখে নিল সানগ্লাস, আর ব্যাগে ভরে নিল কতগুলো দামি ড্রেস আর কিছু ক্যাজুয়াল গয়না। মিনিট 5-এর মধ্যেই সাজগোজ শেষ করে দরজার ছিটকিনিটা খুলে দিল তুন। একটা ছেলে মুখ বাড়িয়ে বলল, রেডি? চলে এসো, আমি কিন্তু নামছি। বলেই ছেলেটা তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। তুনও পা বাড়ালো তার পিছু পিছু, কিন্তু চৌকাঠ পার হতে পারল না সে। কে যেন টেনে ধরল তার চুলের বেনিটা। কে? চমকে পিছন ফিরে তাকালো তুন। এ কি? এ কাকে দেখছে তুন? ঠাম্মি দাঁড়িয়ে, দু চোখ থেকে যেন আগুন ঝরছে তার। ঠক ঠক করে কাঁপতে লাগলো তুন, হাত পা বরফের মতো ঠান্ডা, পা দুটো তার যেন গেঁথে গেছে মেঝের সঙ্গে। প্রচন্ড আতঙ্কে আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। পিঠের ব্যাগের মধ্যে এদিকে মোবাইলটা বেজেই চলেছে। অধৈর্য হয়ে বারবার ফোন করছে ডেলিভারি বয় রাকেশ। আজ ওর সঙ্গেই তো চলে যাবার কথা ছিল তুনের। রাকেশের কোন এক মাসির বাড়িতে রেজিস্ট্রি হবার সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ঠাম্মি যে চুল ছাড়ছে না। আর কি তীব্র দৃষ্টি ঠাম্মির চোখে! তুন চোখ তুলে তাকাতেই পারছে না, শুধু কেঁপে চলেছে ঠক ঠক করে। তার সামনে তখন দাঁড়িয়ে তার নিজের ঠাম্মির ছায়ামূর্তি। এদিকে ব্যাগের মধ্যে মোবাইল ফোনটা বেজেই চলেছে তখনও। কিছুক্ষণ বেজে বেজে অবশেষে থেমে গেল সেটা। তুন তখনও একভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ফোনটা থেমে যাবার পর আর পারল না। প্রচণ্ড হতাশায়, ভয়ে আর আতঙ্কে কাঁপতে কাঁপতে হঠাৎ এক সময় মূর্ছিত হয়ে মেঝের ওপর পড়ে গেল টুন। আর পড়ে যাবার সময় তার মুখ দিয়ে বেরিয়ে এলো চিৎকার, মাগো! চিৎকার শুনে ঘুমটা আচমকা ভেঙে গেল ইতুর। তুনের গলা না! চমকে দ্রুত পায়ে বাইরে এসে ইতু দেখল সদর দরজাটা হাট করে খোলা, আর মেয়েটা তার পড়ে আছে মেঝেতে কাত হয়ে, চোখ বন্ধ, নিস্পন্দ নিথর দেহ। শুরু হলো জলের ঝাপটা, পাখা, ডাকাডাকি। খুব বেশিক্ষণ চেষ্টা করতে হলো না অবশ্য। মায়ের হাতের ছোঁয়ায় আর ডাকাডাকিতে চোখ মেলে তাকালো মেয়েটা। বড় বড় চোখ করে মায়ের দিকে তাকিয়েই ফুঁপিয়ে বলে উঠল, মা, ঠাম্মি। আবার ঠাম্মি? কি হয়েছে? কি কি করেছে ঠাম্মি? ওই ওই তো ঠাম্মি। ইতু বলল, কই, কোথায়? ওই তো, এতক্ষণ ছিল তো এখানেই। আমাকে ভয় দেখাচ্ছিল মা, ঠাম্মি আমাকে ভয় দেখাচ্ছিল। সে কি রে, ভয় দেখাচ্ছিল কি? তার মানে হ্যাঁ মা, ভূত। ঠাম্মির ভূত আমার চুল ধরে টানছিল। কি বলছিস রে? চুল টেনে ধরেছিল? ও মাগো, কি সর্বনাশ! হে বুড়ি সারা জীবন জ্বালিয়েছে, মরেও দেখছি শান্তি দেবে না। তুন কেঁদে ফেলে বলল, ওর জন্যেই তো আমার যাওয়া হলো না। যাওয়া? কোথায় যাচ্ছিলি তুই এই রাত দুপুরে? এ কি, তাই তো, দরজাটা তো হাত করে খোলা। এই মেয়ে, কোথায় যাচ্ছিলি তুই? তুন আর কোনো কথা বলতে পারে না। ঠাম্মির ভূতের থেকে এখন মাকে বেশি ভয় করছে তুনের। মাথা নিচু করে চুপ করে বসে থাকে সে। এতক্ষণে ইতুর চোখ পড়ে তুনের ব্যাগটার দিকে। সঙ্গে সঙ্গে চেন খুলে সে যা দেখল, তাতে তো তার চক্ষু স্থির। তার নিজের মেয়ে যে এরকম কিছু করতে পারে, সেটা ছিল ইতুর কল্পনার বাইরে। এ কি তুন, এইসব এত জামা কাপড় আর সোনার গয়না নিয়ে
কোথায় যাচ্ছিলি তুই এত রাতে? সর্বনাশী মেয়ে, বল বল, কোথায় যাচ্ছিলি? কার সঙ্গে যাচ্ছিলি? মেয়ের চুলের মুঠি ধরে সজোরে নাড়া দিতে থাকে ইতু। তুন কেঁদে ফেলে এবার। ছাড়ো ছাড়ো বলছি, সব বলছি, ছাড়ো আগে। না, ছাড়বো না, আজ মেরেই ফেলবো তোকে। বল আগে কে ছোঁড়াটা? এত সাহস তোকে কে জোগাচ্ছে? তার নামটা আগে বল, তবে ছাড়বো। ভয়ে কাঁপতে কাঁপতে তুন বলল, রাকেশ দা। কি? রাকেশ? ওই ডেলিভারি বয়টা? ভগবান, আমার বাপের বাড়ির পাড়ায় বাড়ি, চেনা ছেলে বলে দু একদিন তাকে ঘরে ডেকে বসিয়ে জল খাইয়েছি, তাইতেই এই কাণ্ড? ওরে হতভাগী, ওর যে বউ আছে, 7 বছরের ছেলে আছে একটা ঘরে, তোকে কোন ভাগাড়ে নিয়ে গিয়ে ফেলতো তুই বুঝতে পারছিস? তুনের চোখ এবার ভয়ে বড় বড় হয়ে যায়। সে ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কি বলছো মা? রাকেশের বউ আছে, বাচ্চা আছে? ইতু কপালে করাঘাত করতে করতে বলে, মোটে 15 বছর বয়স তোর, বিয়ে হতো না কোনো মতেই। কি অবস্থা হতো তোর কোনো ধারণা আছে? মরতে হতো রে হতভাগী, গলায় দড়ি দিয়ে মরতে হতো তোকে, আর সেই সঙ্গে আমাদেরকেও। ভগবান, বাঁচিয়ে দিয়েছে মা বিপত্তারিণী। তুনের চোখ হঠাৎ চলে যায় দেয়ালে টাঙানো ঠাম্মির ফটোটার দিকে। তার মনে হলো ঠাম্মি যেন হাসছে। সে ছবিটার দিকে তাকিয়েই বলল, ভগবান নয় মা, ভূতই বাঁচিয়ে দিয়েছে আমাদের, ঠাম্মির ভূত। ইতু মাধুরীর ফটোর দিকে তাকিয়ে গলায় আঁচল দিয়ে প্রণাম করতে গিয়ে হঠাৎ কেঁদে ফেলল। বলল, ক্ষমা করে দিও মা, কত আকথা কুকথা বলেছি তোমায়। তুমি কোথাও যেও না মা, কোথাও যেও না, তুমি এখানেই থাকো, আমাদের চোখে চোখে রেখো, বিপদ থেকে বাঁচিয়ে দিও আমাদের, তুমি কোথাও যেও না মা। আমার গল্পটি এখানেই সমাপ্ত হলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজ তাহলে এখানেই শেষ করছি। শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিই, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর ইচ্ছা হলে বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যদি এই রকম গল্প নিয়মিত প্রতি শনিবার 7টায় শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।